ইলমার পাশের রুমে ছেলেদের পোশাক পরিহিত সেই মানুষটি যখন চাবি ঘুরিয়ে দরজার তালা খুলতে ব্যস্ত, তখন পিছন থেকে ইলমা দৃঢ়কণ্ঠে বলল, মাফ করবেন, আপনি কে? মানুষটা থেমে গেল। ইলমার দিকে ঘুরে ওর দিকে তাকিয়ে রইল কয়েক সেকেন্ড। ইলমা হালকা চমকে উঠল, মনে মনে আওড়ালো, ও মা, এ তো একজন মেয়েই। মেয়েটার চুলগুলো ছোট করে কাটা, চোখের নিচে ক্লান্তির হালকা ছাপ স্পষ্ট ফুটে আছে। ফর্সা শরীরের বর্ণ, বয়সটা অনেক কম, 15 থেকে 16 হবে হয়তো। ইলমা অনেক অবাক হলেন। ইলমা অবাক কণ্ঠে বলল, আপনি এখানে থাকেন? মেয়েটা তার চোখ নামিয়ে নিল, কণ্ঠ নিচু করে উত্তর দিল, হ্যাঁ, আমি এখানেই থাকি। তারপর ইলমাকে দ্বিতীয় কোনো প্রশ্ন করার সুযোগ না দিয়ে মেয়েটা তাড়াহুড়ো করে নিজের রুমে ঢুকে দরজাটা ঠাস করে বন্ধ করে দিল। ইলমা থ হয়ে দাঁড়িয়ে রইল সেই জায়গাতেই। বিস্ময় ভরা কণ্ঠে বলল, এ কেমন মেয়ে রে বাবা, এমন আচরণ করলো কেন? আমি তো কিছুই বলিনি। অতপর ইলমা একটু থেমে দীর্ঘশ্বাস ফেলল। কোনো না কোনো ব্যাপার স্যাপার তো আছেই এই মেয়ের মাঝে, নয়তো একা থাকতে থাকতেই এমন হয়ে গিয়েছে। সবার থেকে পালিয়ে বেড়ানোর স্বভাব তৈরি হয়েছে। ইলমা রুমে ফিরে এসে মেঝেতে কিছুক্ষণ পায়চারি করলো। রাত একটু গাঢ় হতেই ইলমা একটা প্লেটে রান্না করা ভাত তরকারি উঠিয়ে নিল সেই অচেনা মেয়েটির জন্য। প্লেটটি হাতে নিয়ে মেয়েটি দরজার সামনে এসে দাঁড়িয়ে কিছুটা ইতস্তত বোধ নিয়ে নরম কণ্ঠে বলল, আমি পাশের রুমে আজ নতুন উঠেছি, ভাবলাম যেহেতু একসাথে থাকছি পরিচয়টা হওয়া যাক। আপনি ভয় পাবেন না, আমি আপনার কোনো অসুবিধা হয় এমন কাজ করব না। রুমের ভিতর থেকে কোনো শব্দ এলো না, পরিবেশটা পুরোপুরি নীরব হয়ে আছে। ইলমা আবারও বলল, আপনি যদি না চান তাহলে আমি আপনাকে বিরক্ত করব না। শুধু বলছিলাম, আমি দুজনের পরিমাণে ভাত ও তরকারি রান্না করেছিলাম, তাই আপনার জন্য না এনে পারলাম না, রুমের বাইরে দরজার সামনে রাখলাম, ইচ্ছে হলে খেয়ে নিয়েন। ইলমা একটু নীরব রইল এই ভেবে, এবার হয়তো ভিতর থেকে মেয়েটা কোনো সাড়া দিবে। কিন্তু না, নিস্তব্ধতা আগের থেকে আরো গাঢ় রূপ ধারণ করলো। ইলমা হালকা হেসে বলল, আপনি ঠিক আমারই মতো জানেন, আমিও সহজে কাউকে বিশ্বাস করি না। ঠিক আছে, আপনি সময় নিন, আমি তো পাশের রুমেই আছি। কখনো কোনো দরকার মনে পড়লে বিনা দ্বিধায় ডাকবেন। এই বলে ইলমা নিজের রুমে যাওয়ার জন্য 2 কদম এগুতেই পিছন থেকে মেয়েটার রুমের দরজা খটাস করে খুলে গেল। ইলমা থেমে গেল। ওর ঠোঁটে হালকা হাসি রেখা ফুটে উঠল। আবারও ঘুরে তাকালো পিছনে। দরজার উপাশে দাঁড়িয়ে আছে সেই মেয়েটা। ইলমা মেয়েটির চোখে এক ধরনের ভয় ও দ্বিধা দেখতে পেল। ইলমার হাসি থেমে গেল। ভ্রুযুগল কিঞ্চিত কুঁচকে এলো। মেয়েটি একটি কথাও না বলে হালকা ঝুঁকে দরজার সামনে রাখা খাবারের প্লেটটা তুলে নিয়ে আবারও দরজাটা ভিতর থেকে লাগিয়ে দিল। ইলমাও এই বিষয়ে আর মাথা না ঘামিয়ে নিজের রুমে চলে এলো। নিজের জন্য অল্প খাবার প্লেটে উঠিয়ে নিয়ে খেলো। এরপর বিছানায় শরীর এলিয়ে দিল। সারাটা দিন এটা সেটা করতে করতেই কেটে গেল ওর। ঘর গুছানো এখনো অনেকটাই বাকি। আগামীকাল বাকি থাকা কাজগুলো শেষ করবে বলে মনস্থির করলো সে। ক্লান্তির ভারে ওর দুচোখ বুজে এলো। বাংলোর ভিতর ড্রয়িং রুমে নিবু নিবু ভাবে বাতিগুলো জ্বলছে। সোফার উপর নির্ঝর নিঃশব্দে বসে আছে। ওর দু চোখের জল অনেক আগেই শুকিয়ে গিয়েছে। ফর্সা বর্ণের চোখের নিচে হালকা কালচে দাগ দেখা যাচ্ছে। ঠোঁট জোড়া মৃদুভাবে কাঁপছে এখনো। নির্ঝরের সামনেই টি টেবিলের পাশে 2 হাঁটু বাজ করে মাথা নুইয়ে মেঝের উপর বসে আছে তেজ। কিয়ৎক্ষণ পর তেজ বসা থেকে উঠে দাঁড়িয়ে সিঁড়ি বেয়ে উপরে যেতে শুরু করলো। কেমন এলোমেলো লাগছে তেজের হাঁটার ধরন। ঠোঁটের কোণে কেটে যাওয়া অংশ শেষ, রক্তটুকু জমাট বেঁধে আছে। থাপ্পড় খাওয়ার গালটা হালকা ফুলে উঠেছে। নির্ঝর গাড় ঘুরিয়ে তেজের যাওয়ার পানে তাকিয়ে রইল কেবল। মুখ ফুটে কিছু বলতে চেয়েও যেন বলতে পারল না। কথাগুলো আটকে যাচ্ছে গলার ভেতরেই। তবু নির্ঝর জানে তেজের এই মুহূর্তে একা থাকা দরকার। ছাদের দরজাটা খুলে ভিতরে প্রবেশ করলো তেজ। বাইরে টুপটাপ করে বৃষ্টি পড়ছে। কালচে মেঘের দল চাঁদ ও তারাদের ডেকে নিয়েছে চারপাশ থেকে। তেজ ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে এসে ছাদের রেলিং ধরে দাঁড়ালো। এলোমেলো হাওয়ায় ও বৃষ্টির টিপটাপ ফোঁটায় তেজের কালচে চুলগুলো ভিজে গিয়ে কপালের সাথে লেপ্টে যাচ্ছে। তেজের ঠোঁট জোড়াও মৃদুভাবে কাঁপছে। একটু পরপর ভারী নিঃশ্বাস ফেলছে সে। তেজ মাথা নিচু করে কম্পিত কণ্ঠে বলল, আমি আমি অনেক বড় পাপী। আল্লাহ, আমার আপনার কাছে মুখ দেখানোর কোনো উপায় নেই। যে বড় ভাইয়ের কাঁধে ভর দিয়ে আজ এত বড় হয়েছি, সে ভাই আমার দিকে ঘৃণাভরা দৃষ্টিতে তাকিয়ে বলেছে, তুই আমার কাছে আজ থেকে মৃত। তেজ থামলো, শব্দ করে নিঃশ্বাস ফেলে আবারও বলল, হ্যাঁ, হ্যাঁ, আমি মৃত। বেঁচে থেকেও আজ আমি মৃত।
তারপর তেজ হঠাৎ হেসে উঠল। কি বিকৃত লাগছে সেই হাসির শব্দ। হাসতে হাসতে বলল, আমি মৃত। হ্যাঁ, আমি মৃত। দেহের মৃত্যুতে কেবল মানুষের মৃত্যু হয় না, মনের মৃত্যুতেও মৃত্যু হয়। দেহের মৃত্যু মানুষকে দুনিয়াবি যন্ত্রণা থেকে মুক্তি দেয়, আর মনের মৃত্যু মানুষকে দুনিয়াবি জীবনেও জাহান্নাম দেখিয়ে দেয়। দুনিয়াবি জীবনে জাহান্নামের আগুনে দগ্ধ হয়েও যন্ত্রণার শেষ হয় না। এরপর দেহের মৃত্যু হলে দুনিয়াবি জীবনে করা প্রতিটি পাপকর্মের ফল হিসেবে পরকালের জীবনেও জাহান্নামের আগুনে পুড়ে ছারখার হতে হয়। তেজের বিকৃত সেই হাসি থেমে গেল। তেজ আকাশে পানে চেয়ে বলল, আমার ভিতরটা তো পচে গিয়েছে, তাই হয়তো নিঃশ্বাস নেওয়াটাকেও বড় অভিশাপ বলে মনে হচ্ছে। তখনই বজ্রপাত ঘটলে তার তীব্র আলোয় তেজের মুখটা এক ঝলক দেখা গেল। কপালের উপর লেপ্টে থাকা বেজা চুলের নিচে থাকা চোখ দুটো ভিতরে সাদা অংশ লালচে বর্ণ ধারণ করে আছে, নোনা জলে টইটুম্বর করছে। তেজ ওর বুকের বাঁ পাশে হাত রেখে বলল, হে দয়াময়, আপনি তো জানেন আমি কতটা নোংরা, তবু আপনি ছাড়া আমার যাওয়ার আর কোনো জায়গা নাই। তেজ ওর কম্পিত ভারী কণ্ঠ সুর তুলল, আমি পাপী অদম দয়াল, তোমার দুনিয়ায় তোমার কাছে যাবার মতো নেক জীবনে নাই। দয়াময়, ও মাফি মাঙ্গি তোমার দরবারে। জীবন গেল ভোগবিলাসে, আনন্দ আর আড্ডালাতে। তোমার কাছে যাবার মতো সঞ্চয় কিছু নাই। দয়াময়, ও মাফি মাঙ্গি তোমার দরবারে। ক্ষমা করো দয়াল আমায়, ক্ষমা করো পাপের দায়। তুমি ছাড়া ক্ষমা করে আর তো কেউ নাই। মাফি মাঙ্গি তোমার দরবারে। তেজ থেমে গেল। তখনই মুষলধারে বৃষ্টি শুরু হলো। বৃষ্টির বাড়ি ফোঁটার সাথে তেজের চোখের জল মিশে একাকার হয়ে যাচ্ছে। তেজ দু হাত আকাশে পানে তুলে চিৎকার করে বলল, ক্ষমা করুন আমায় আল্লাহ, আমি আপনার ক্ষমার যোগ্য না জানি, তবুও ক্ষমা চাইছি। আমার ভাই আজ আমায় ঘৃণা করে, আমি তার চোখে মৃত, তার কাছে আমি ক্ষমা পাওয়ার যোগ্য নই। আপনিও যদি আমায় ক্ষমা না করেন, তাহলে আমি কিভাবে বাঁচব এই পৃথিবীতে? বজ্রপাতের বাড়ির শব্দে যেন আকাশটা কেঁপে উঠল একবার। তেজের বৃষ্টিতে ভিজে যাওয়া শরীরটা থরথর করে কাঁপছে। তেজ আবার বলল, আমি জানি আপনি সব দেখছেন, সব জানেন আপনি আমার ভিতরে কতটা আগুন জ্বলছে, আমি যে আমার পাপের শাস্তি পাচ্ছি, সেই সব কিছুই আপনি দেখছেন। ও আল্লাহ, আমার ভিতরে আজ একটু শান্তি দিন, এই যন্ত্রণা আমাকে কুরে কুরে খাচ্ছে। কথা দিচ্ছি সব পাপ কাজ ছেড়ে দেব এবার, আপনার ইবাদতে মশগুল হয়ে যাব পুরোপুরি। রাত প্রায় 12টা। খানবিলের চারপাশে নিস্তব্ধতা নেমে এসেছে। মেইন গেটের বাড়ি লোহার দরজাটা খুলে গাড়ি নিয়ে ভিতরে প্রবেশ করলো সারফারাজ। দারোয়ান আবারও গেটটা বন্ধ করে দিল। ড্রয়িং রুমে চিন্তিত মুখশ্রী নিয়ে সেই 10টা থেকে সারফারাজের অপেক্ষায় বসে থাকা পিহু এবার গাড়ির শব্দে মাথা তুলে মূল দরজার দিকে তাকালো। এই তো 2 দিন হলো পিহু সারফারাজের অর্ধাঙ্গিনীর রূপে খানবাড়িতে থাকছে, কিন্তু সারফারাজ বাহির থেকে না ফেরা পর্যন্ত পিহুর অপেক্ষা করার এই অভ্যাসটা যেন পুরনো দিনের ঘরোয়া বউদের মতো হয়ে যাচ্ছে। পিহু সোফা ছেড়ে উঠে দাঁড়ালো। তখনই সারফারাজ গম্ভীর মুখ নিয়ে ভিতরে ঢুকলো। সারফারাজের সর্বশরীরে ভিজে, পাঞ্জাবিটা শরীরের সাথে লেপ্টে আছে। ভারী কদমগুলো সামনের দিকে ফেলছে, আর টপ টপ করে ওর শরীর বেয়ে পানিগুলো নিচে পড়ছে। গুটিয়ে রাখা পাঞ্জাবির হাতা নিচের শক্তিমান দু হাতের শিরাগুলো ফুলে আছে, দু চোখ লালচে বর্ণ ধারণ করে আছে। সারফারাজের সম্পূর্ণ মুখশ্রী কেমন ফুলো ফুলো লাগছে পিহুর কাছে। সারফারাজ সোজা ড্রয়িং রুমে এসে সোফার উপর মোবাইল ছুঁড়ে ফেললো। অতঃপর টি টেবিলের পাশেই দপ করে মেজের উপর বসে পড়লো। পিহু তৎক্ষণাৎ সারফারাজের কাছে এগিয়ে এসে হাঁটু ভেঙে বসে বলল, সারফারাজ, কি হয়েছে আপনার? এমন দেখাচ্ছে কেন আপনাকে? সারফারাজ পিহুর দিকে হালকা হেলে গেল। পিহু সারফারাজের 2 হাত ধরে নিল। সারফারাজ কাঁপা গলায় বলল, মানুষ কখন ভাঙে জানো বউ? যখন সে যাদের জন্য বাঁচে, ঠিক সেই মানুষগুলোই তার ভিতরটা কেটে ছিঁড়ে এতটা জখম তৈরি করে দেয় যে সেই ক্ষত সারার কোনো ওষুধ আর খুঁজে পাওয়া যায় না। তখন পিহুর বুকের ভিতরটা কেমন মোচড় দিয়ে উঠল সারফারাজের এরূপ কথায়। এই সারফারাজকে আজ পিহুর কাছে বড্ড অচেনা লাগছে। সারফারাজের বাহিরে শক্ত দেয়ালের মতো রূপটা, আড়ালে থাকা এই নরম বাঙ্গুর রূপটা আজ প্রথমবার দেখছে পিহু, তাই হয়তো এমন অনুভূতি হচ্ছে ওর। পিহু বলল, আপনাকে বড্ড অগোছালো লাগছে এমপি সাহেব, দয়া করে আপনি শান্ত হন, আমি আপনার জন্য পানি আনছি। পিহু উঠে দাঁড়াতেই ওর হাতে টান পড়লো। গাড় ঘুরাতে দেখলো সারফারাজ ওর হাতে ধরে আছে। পিহু কিছু বলার আগেই সারফারাজ পিহুকে টেনে নিজের কোলের উপর ওকে বসিয়ে দিল।
অতঃপর দু হাতে পিহুর পেট জড়িয়ে ধরে ওর কাঁধের উপর নিজের থুতনি ঠেকালো। পিহু হালকা কেঁপে উঠল সারফারাজের এমন কাজে। শরীরের মধ্যে কেমন বিদ্যুৎ খেলে গেল ওর। সারফারাজ বলল, আমার অগোছালো হওয়ার পিছনে কারণ জানতে চাইলে না তুমি? কিন্তু তোমাকে না বলা পর্যন্ত শান্তি পাবো বলে মনে হয় না, তাই নিজ থেকেই বলছি সবটা। পিহু ডুব গিলল একবার। সারফারাজ ওর ঠোঁটে তাচ্ছিল্যের হাসি রেখা ফুটিয়ে তুলে বলল, আমার দুই ভাই, ছোট ছোট দুই ভাই, তেজ আর নির্ঝর, যাদের আমি আমার প্রাণ ভাবতাম, আমার বুকের মাঝে আগলে রাখতাম। আজ জানতে পারলাম সেই ভাইয়েরাই আমার বুকের ভিতরটাতে যত্ন নিয়ে ছুরিরাঘাত করে গিয়েছে দীর্ঘ সময় ধরে। পিহুর নিঃশ্বাস কেমন ভারী হয়ে এলো। তেজ আর নির্ঝরের নাম এবারের অনেকের মুখেই শুনে এসেছে পিহু, কিন্তু এখনো পর্যন্ত ওদের সাথে সামনাসামনি দেখা বা কথা হয়নি পিহুর। সারফারাজের গরম নিঃশ্বাস পিহুর খোলা কাঁধে আছড়ে পড়ছে। সারফারাজ আবারও বলল, ওদের জন্য আমি কত কিছুই করেছি। ছোটবেলায় আঙ্গুল ধরে হাঁটতে শিখিয়েছি, কোলে করে দুজনকে স্কুলে নিয়ে গিয়েছি, নিজ হাতে খাবার উঠিয়ে খাইয়েছি। খেলার সময় পড়ে গিয়ে আঘাত পেলে বুকের ভিতরে কেমন চাপা যন্ত্রণা অনুভব হতো। ওরা যখন যা আবদার করেছে তা কোনো প্রশ্ন ছাড়াই পূরণ করেছি। বাবা মা চাচা চাচিদের কড়া শাসনের বারে যেন কোনো ভুল পথ না বাঁচে, তাই তাদের থেকে প্রোটেক্ট করেছি, পূর্ণ স্বাধীনতা দিয়েছি। অগাধ বিশ্বাস ছিল ওদের প্রতি আমার। কখনো কোনো ভুল পথে পা দেওয়ার আগে অন্তত আমাকে জানাবে, নির্দ্বিধায় জানাবে। কিন্তু আমার সব ধারণা, এত বছরের নেওয়া সব সিদ্ধান্ত আজ ভুল প্রমাণিত হলো। নয়তো আজ সেই ভাইয়েরাই আমার মুখে এভাবে থুতু ছুঁড়তে পারতো না, রক্তের সম্পর্কটাকে আজ এমন শবদেহ বলে মনে হতো না। সারফারাজের কণ্ঠ কাঁপছে, ওর দু চোখ থেকে অশ্রুরা টপ টপ করে পিহুর কাঁধের উপর উপড়ে পড়ছে। পিহুর সর্বশরীর কেঁপে উঠল। পেটের উপর থেকে সারফারাজের হাত সরিয়ে ওভাবেই ওর দিকে ঘুরে বসল পিহু। দু হাতে সারফারাজের চোখের পানি মুছে দিতে দিতে নরম কণ্ঠে বলল, আপনি যদি আজ এভাবে ভেঙে পড়েন এমপি সাহেব, তাহলে কাল এই পুরো পরিবার ধসে পড়বে। আপনি তো সবার থেকে আলাদা বলুন, আপনি শক্তিশালী। আপনার দু চোখে আমি সর্বদা যে আগুন শক্তি, পরিবারের সবার জন্য নমনীয়তা দেখতে পাই, আজ সেই চোখে এত যন্ত্রণা দেখতে পারছি না আমি। এই রূপে আপনাকে বড্ড বেমানান লাগছে, বড্ড বেশি বেমানান লাগছে। সারফারাজ পিহুর দিকে ছলছল নয়নে তাকিয়ে আছে, ওর ঠোঁট জোড়া হালকা কাঁপছে। সারফারাজ বলল, এই বাড়ির প্রত্যেকটা মানুষ বড্ড সহজ সরল মানসিকতার বউ। কাল যখন তাদের নিজ নিজ সন্তানদের অমন রূপ তারা দেখবে, সব সত্য জানতে পারবে, তখন তাদের মনের অবস্থা কি হবে তা ভাবতেই আমার বুকের ভিতরটা কেমন করে উঠছে জানো। খান বংশের মর্যাদা যা যুগের পর যুগ থেকে ধরে রেখেছে প্রত্যেকটা সদস্য, সেই মর্যাদায়, সেই রক্তে আজ কলঙ্কের দাগ লাগিয়েছে ওরা। এই দাগ আমি ডাকবো কোন চাদর দিয়ে বলো? আছে এমন কোনো চাদর? আছে কি? পিহু সারফারাজের দুগালে নিজের হাত রেখে বলল, রক্ত, মর্যাদা এসব কেবল এক একটা শব্দ সারফারাজ। এইসবে দাগ লাগলে পরে আমাদের সম্পর্ক ভুলে গেলে চলে না, ক্ষমা করে দিতে হয়। ক্ষমা করা মহৎ গুণ, ক্ষমা করলে কেউ ছোট হয় না। ক্ষমা জীবনের অনেক কঠিন সময়কে বদলে সহজ করে দেয়। তবে যদি পাপের পরিমাণ আকাশ ছুঁয়ে নেয়, তখন তারা ক্ষমার অযোগ্য হয়। আপনার ভাইদের পাপ কি আকাশ ছুঁয়ে নিয়েছে এমপি সাহেব? নিজের মনকে একবার জিজ্ঞেস করুন তো। সারফারাজ দৃষ্টি নামিয়ে নিল। পিহুর কথায় সত্যি সারফারাজের মন হয়তো ওর মস্তিষ্কের দিকে প্রশ্ন ছুড়ছে। ক্ষমা করা যায় কি আমার ভাইদের? একটা সুযোগ পাওয়ার কি যোগ্য ওরা? ওদের পাপ কি ছুঁয়েছে আকাশ?